নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সম্পর্কের টান, কলমে ববিতা রায়। স্কুল ছুটির পর হৈমন্তী স্কুল গেটে এসে দাঁড়ালো গাড়ির জন্য। হিমেল রাস্তার অপোজিটের দোকানে বসেছিল। হৈমন্তীকে দেখে উঠে দাঁড়ালো, হাত নেড়ে বলল, এই বর্তি। হিমেলকে দেখে হৈমন্তীর মুখে হাসি ফুটে উঠল। এতদিন পর ভাইকে দেখে হৈমন্তীর খুব ভালো লাগছে। হিমেল রাস্তা পার হয়ে হৈমন্তীর পাশে এসে দাঁড়ালো। হৈমন্তীর হাত থেকে ট্রলি ব্যাগটা নিতে নিতে বলল, কেমন আছিস বর্তি? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। হৈমন্তী বলল, তুই এখানে? হিমেল হাত উঁচু করে একটা সিএনজি থামালো। তারপর দুই ভাই বোন সিএনজিতে উঠে বসলো। হিমেল বলল, জামাইবাবু ফোন দিয়ে তোকে এগিয়ে নিয়ে যেতে বলল, তোকে নিতেই এখানে এসেছি বর্তি। হৈমন্তী হিমেলের মাথায় হাত বুলিয়ে দিল। ওর খুব ভালো লাগছে। বলল, বাবার এখন কি অবস্থা? হাঁটাচলা করতে পারে? তবে মা কাজে যেতে দেয় না। মা, হিমা কেমন আছে? সবাই ভালো আছে বর্দি। ঝিরঝিরি বাতাসে হৈমন্তীর কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলো উঠছে। চেনা রাস্তা দিয়ে ঘরবাড়ি গাছপালা একের পর এক পিছনে ফেলে সিএনজিটা দ্রুত গতিতে ছুটছে। অনেকগুলো দিন পর বাড়ি যাওয়ার আনন্দে হৈমন্তীর খুব ভালো লাগছে। বাজারে সিএনজিটা যাত্রী নামানোর জন্য কিছু সময়ের জন্য থামল। হৈমন্তী চট করে নেমে গেল। হিমেল চিল্লিয়ে বলল, এই ভর্তি, এই নামলি কেন? তুই বাড়ি চলে যা, আমি বাজার ঘুরে আসছি। জামাইবাবু শুনলে রাগ করবে তো। তাহলে তুইও নেমে পড়। হিমেল গাড়ি থেকে নেমে দাঁড়াতেই হৈমন্তী দুজনে ভাড়া মিটিয়ে দিল। হিমেল বিরক্ত হয়ে বলল, এত বড় ট্রলি ব্যাগ নিয়ে সারা বাজার ঘুরবো কীভাবে? একটা চেনা দোকানে ব্যাগটা রেখে আয়। আচ্ছা, তুই এখানে একটু দাঁড়া। হৈমন্তী বাবার জন্য ফলমূল কিনল, হেমার জন্য শ্যাম্পু, তেল, লোশন, সাবান সহ আরও অনেক কিছু কিনে নিল। মায়ের পছন্দের বিস্কুট, নিমকি, চানাচুর কিনল। দুটো সোনালি মুরগিও কিনে নিল। একটা বড় সাইজের ডিমওয়ালা ইলিশ মাছ কিনল। মা খুব পছন্দ করে। হিমেল অনেকবার বারণ করার সত্ত্বেও শুনল না হৈমন্তী। কেনাকাটা শেষে হিমেলকে বলল, তুই কি খাবি? কিছু খাবো না, তুই বাড়ি চল তো। আরে বল না, এমনিতেই তোর অনেকগুলো টাকা শেষ হয়ে গেছে, তোকে সে চিন্তা করতে হবে না, তুই কি খাবি বল। হিমেল আবদার করে বলল, দই খাবো বর্দি। হৈমন্তী দই কিনতে গিয়ে 1 কেজি মিষ্টিও কিনে নিল। তারপর দুই ভাই বোন রিকশায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এই তো সেদিন মেয়েটার বিয়ে হলো। মনে হচ্ছে কত যুগ মেয়েকে দেখে না অমলা দেবী। হৈমন্তী রিকশা থেকে নেমে দাঁড়ালো। হৈমন্তীকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলল অমলা দেবী। মাথায় চুমু খেয়ে বলল, তুই ভালো আছিস তো মা? হৈমন্তীর মায়ের পায়ে হাত রেখে প্রমাণ করে বলল, আমি ভালো আছি মা। মা হৈমন্তীর মাথায় হাত রেখে চুমু খেয়ে বলল, অষ্টমঙ্গলায় জামাইকে নিয়ে আসলি না? তোর বাবার সে কি মন খারাপ। এবার ছুটিতে এসে উনিও বেড়াতে আসবে মা। হাত মা ধুয়ে যা, তোর বাবার সাথে দেখা করগে। আচ্ছা। মেয়েকে দেখে হরিরামবাবুর চোখ দুটো ছলছল করে উঠল। হৈমন্তী বাবার পাশে গিয়ে বসল। হরিরামবাবু মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলল, তুই সুখে আছিস তো মা? হ্যাঁ বাবা। অমলা দেবী হৈমন্তীর পাশে এসে দাঁড়ালো। বলল, দেখো মেয়ের কাণ্ড, এত কিছু এনেছিস কেন? হৈমন্তী হেসে ফেলল। বলল, তোমাদের জন্য এনেছি মা। ভালো কথা। হেমা কোথায়? মহারানী কলেজে সারাদিন কী করে কে জানে, প্রায় প্রতিদিন সন্ধ্যা বয়ে গেলে তারপর বাড়ি ফেরে তিনি। এত বকি তাও শোনে না। কেন, হেমার কি পরীক্ষা চলছে? না, ওই এসেছে দেখ। হেমা? হেমা ব্যাগ কাঁধে ঝুলিয়ে মাথা নিচু করে উঠোন দিয়ে হেঁটে যাচ্ছিল। হৈমন্তী ডাক শুনে চোখ তুলে বাবার ঘরের দিকে তাকালো। বড়দিকে দেখে হেমার মুখে হাসি ফুটে উঠল। বারান্দা গ্রিল ধরে ঘরের দিকে তাকিয়ে বলল, এই বড়দি, কখন এসেছিস? এই তো একটু আগে। তোর ফিরতে এত দেরি হলো কেন? আর বলিস না, ছোটো দিনের বেলা প্রাইভেট পড়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা লেগেছে। হাত মুখ ধুয়ে ঘরে আয়। আসছি বড়দি। অমলা দেবী হৈমন্তীকে বলল, ভাত খেয়ে নে মা। রাতে খাবো মা। কি রান্না করবো, মাংস না মাছ খাবি? ইলিশ মাছ রান্না করো। যা, কাপড় পাল্টে নে। হৈমন্তী উঠে হেমার ঘরে চলে গেল। হেমা হৈমন্তীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তোকে খুব মিস করি রে বড়দি। হৈমন্তী জানলার দিকে তাকিয়ে বলল, এখন আর শিউলি ফুল ফোটে না? না রে। হৈমন্তী 3 পিস পরে শাড়ি ভাঁজ করতে করতে বলল, আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আয় তো। হেমা জল আনতে চলে গেল। হৈমন্তী ব্যাগ থেকে ফোনটা বের করে ড্রেসিং টেবিলের সামনে নামিয়ে রাখল।
হেমা জলের সাথে ফল, দই, মিষ্টিও নিয়ে এলো। তারপর দুই ভাই বোন খাটে পা দুলিয়ে বসে বসে ভাগাভাগি করে খেলো। হৈমন্তী বলল, আমি দেখে আসি মা কী করে। আচ্ছা যা। হৈমন্তী চলে যেতেই হেমা দরজাটা হালকা চাপিয়ে দিয়ে দীপুকে ফোন দিল। দীপু ফোন রিসিভ করলো। হেমা নিচু কণ্ঠে বলল, আজ রাতে ফোন দিও না প্লিজ। কেন? বড়দি এসেছে, রাতে আমরা একসাথে ঘুমাবো। তোমার বড়দি কতদিন থাকবে? জানি না। দীপু বিষণ্ণ কণ্ঠে বলল, তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না হেমা। হেমার মন খারাপ হয়ে গেল। বলল, কয়েকটা দিনেরই তো ব্যাপার, একটু মানিয়ে নাও না। মেসেজে কথা বলা যাবে? হ্যাঁ যাবে। আমি অপেক্ষায় থাকবো। আচ্ছা, লাভ ইউ হেমা। লাভ ইউ টু। রাতে সবাই একসাথে খেতে বসলো। গরম ধোয়া হোটা ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা, আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। কতগুলো দিন পর পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। কি যে ভালো লাগছে হৈমন্তীর। বাবা নিজের পাত থেকে মাছের ডিম হৈমন্তীর পাতে তুলে দিল। বলল, খাও মা। অমলাদেবী বলল, আর একটু ভাত দেবো? হৈমন্তী মাথা নেড়ে না বলল। সবাই যে কি শুরু করেছে, আনন্দে আবেগে হৈমন্তীর চোখে জল এসে যাচ্ছে। খাওয়ার পাট চুকিয়ে মা অনেকক্ষণ হৈমন্তীর মাথায় তেল ঠেসে চুলগুলো বেঁধে দিল। তারপর শুতেও চলে গেল। অনেক রাতে কৌশিক ফোন দিল। প্রায় 1 ঘন্টা মতো কৌশিকের সাথে ফোনে কথা বলল হৈমন্তী। তারপর ঘুমিয়ে পড়ল। বড়দি ঘুমিয়ে পড়েছে। হেমা স্বস্তির নিঃশ্বাস ফেলল। লেপের তলায় মাথা গুজে দীপুর মেসেজের রিপ্লাই দিল। দীপু লিখেছে, বাড়ি থেকে মেয়ে দেখছে, আমার বিয়ের কথাবার্তা চলছে। হেমার মনটা খারাপ হয়ে গেল। লিখল, বিয়ে করে নাও। এক কথা কতবার বলবো, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না আমি? তাহলে আমার কথা বাড়িতে বলো। মাথা খারাপ, তারা কিছুতেই তোমাকে মেনে নেবে না হেমা। তাহলে তাহলে আর কি, তুমি আমার কাছে চলে আসো। অসম্ভব। কিচ্ছু অসম্ভব নয় হেমা। তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি তো। তাহলে ভয় পাচ্ছ কেন? ভয় না, আমি একা একা বিয়ে করতে চাই না। তুমি একবার বলেই দেখো না তারা কি বলে। তারা তোমাকে বউ হিসেবে মেনে নেবে না হেমা। হেমা অধৈর্য হয়ে লিখল, আচ্ছা বলে দেখলে সমস্যা কী? তুমি আমার কথা কেন বুঝতে চাইছো না বলো তো? মেনে যখন নেবেই না, কেন আমার জীবনে এলে তুমি? ভালোবাসি তাই। হেমার হাত থেমে গেল। বুকের ধূপকুকানি বেড়ে গেল। এই 4 অক্ষরের শব্দ দিয়ে দীপু বারবার হেমাকে ঘায়েল করে। দীপু লিখল, আমরা বিয়ে করে নেব গোপনে, কেউ জানবে না। আমি পারবো না, আমার ভয় করছে। আমিও ভয় পাই হেমা, তোমাকে হারিয়ে ফেলার ভয়। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। গোপনে বিয়ে করলে একদিন তো সবাই জেনেই যাবে। তাহলে এখন জানলে কি সমস্যা? অনেক সমস্যা আছে। বিয়ের পরে জানলে তোমাকে কেউ কখনো আমার জীবন থেকে আলাদা করতে পারবে না। কিন্তু এখন জানলে খুব সহজেই তোমাকে আমার জীবন থেকে আলাদা করে দেবে। আমি তোমাকে যে কোনো মূল্যে পেতে চাই হেমা। হেমার আর মেসেজ টাইপ করতে ইচ্ছা করছে না। ওর খুব কষ্ট হচ্ছে। কেন যে কষ্ট হচ্ছে তাই বুঝতে পারছে না হেমা। সকালে হৈমন্তী মায়ের হাতে 15,000 টাকা গুঁজে দিল। মা কিছুতেই হৈমন্তীর কাছ থেকে টাকাগুলো নিতে চাইল না। হৈমন্তী মাকে কত কিছু বুঝিয়ে জোর করে টাকাগুলো দিতে সক্ষম হলো। মায়ের চোখের জল মুছে দিয়ে বলল, কাঁদছো কেন তুমি? অমলাদেবী হু হু করে কেঁদে দিল। হৈমন্তীকে বুকে টেনে নিয়ে বলল, কখনো ভাবিনি তোকে টাকা দিয়ে যে আমাদের সংসারটা চালাতে হবে। হৈমন্তী বলল, আমাকে সেই ছোটোবেলা থেকে পড়াশোনা শিখিয়ে চাকরির ব্যবস্থা তো তোমরাই করে দিয়েছো মা। আমাকে এতগুলো টাকা দিয়ে দিলি হৈমন্তী, জামাই শুনলে যদি কিছু বলে? কিছুই বলবে না, বরং ও আরও খুশি হবে। ভাগ্যগুণে জামাই পেয়েছিস রে। হেমাকেও আর পড়াবো না, ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেবো। জামাইকে বলিস তো চেনাশোনা ভালো কোনো ছেলে আছে নাকি? বলবো মা। মায়ের মুখে নিজের বিয়ের কথা শুনে চমকে উঠল হেমা। সবে স্নান করে মাথায় গামছা পেঁচিয়ে ঘরে এসে শুনতে পেল মা দিদিকে হেমার বিয়ের কথা বলছে। হেমা চট করে বলল, আমি এখন বিয়ে করব না মা। অমলা দেবী হেমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, তা বললে তো হবে না, তোমার পড়াশোনার খরচ চালাবে কে? দেখছো তো হৈমন্তীর টাকা দিয়ে সংসার চালাতে হবে। আমার পড়াশোনার খরচ আমি নিজেই জোগাড় করে নেব, কোনো দরকার নেই। পড়ার ইচ্ছে থাকলে জামাই বাড়ি গিয়ে পড়াশোনা করবি। মা! অমলাদেবী ওদের ভাত খেতে রেখে চলে গেল। হেমা হৈমন্তীর এক হাত শক্ত করে চেপে ধরল। হেমার চোখ দুটো ছলছল করছে। বলল, বড়দি প্লিজ, আমি এখন কিছুতেই বিয়ে করতে চাই না। হৈমন্তী হেমার চোখের দিকে তাকিয়ে বলল, তোর কি পছন্দের কেউ আছে? না না, কেউ নেই। তাহলে বিয়ে করতে সমস্যা কথা? আমি পড়তে চাই বড়দি।
যে তোকে বিয়ের পরও পড়াবে, আমরা সেরকম ছেলে দেখেই তোকে বিয়ে দেবো। এখন চল, খেতে চল। বাবার বাড়িতে 7টা দিন বেশ কাটল হৈমন্তীর। এক শুক্রবার কথা নেই বার্তা নেই হুট করে সুকুমার হৈমন্তীকে নিতে এলো। হৈমন্তী সুকুমারকে দেখে প্রচণ্ড অবাক হয়েছে। হৈমন্তী ঘরে গিয়ে কৌশিককে ফোন দিল, বলে আপনি কি বাবাকে বলেছেন আমাকে নিতে আসতে? না তো, কেন? বাবা এসেছে। কৌশিক চমকপ্রদ হলো। খুব অল্প সময় চট করে নিজেকে সামলে নিল। বলল, বাবা তোমাদের বাড়িতে বেড়াতে গেছে, আমাকে নিতে এসেছে। ও, একদিন রত্না ফোনে আমাকে অবশ্য বলছিল যে তোমাকে ছাড়া ওদের ভালো লাগছে না। হয়তো ওদের আবদারেই বাবা তোমাকে আনতে গেছে। হতে পারে। তোমার কি আরও কিছুদিন তোমার বাবার বাড়িতে থাকার ইচ্ছা? হৈমন্তী উদ্ধাস হয়ে বলল, ইচ্ছে থাকলে কি করবেন? বাবাকে ফোন করে বলে দেবো যে হৈমন্তী আরও কিছুদিন থাকতে চায়। না না, তার দরকার নেই। নিতে যখন এসেছে নাগাল আবার খারাপ দেখাবে। তোমার ইচ্ছে হৈমন্তী, যেতে ইচ্ছে হলে যাও, আর যদি থাকার ইচ্ছে হয় থাকো না, আমার কোনোটাতেই না নেই। আপনি এত ভালো কেন? কৌশিক অন্যমনস্ক হয়ে বলল, আমি অনেক খারাপ হৈমন্তী। কারো কারো কাছে আমি খুব নিকৃষ্ট, ক্ষমার অযোগ্য একজন মানুষ। হৈমন্তী গভীরভাবে ভাবল না, হেসে ফেলল। বলল, আবারও মজা করছেন আপনি? কৌশিক উত্তর দিল না। ফোনটা কান থেকে সরিয়ে বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল। যেমন দীর্ঘশ্বাসের শব্দ হৈমন্তী না শুনতে পায়। হৈমন্তী বলল, রাখি এখন, পরে কথা বলবো। সুকুমার ঘোষ অবিরাম বাবু পাশে বসে গল্প করছে। বুঝলে বেয়াই মেয়ে, বউরা হলো ঘরের শোভা। ওরা কোথাও গেলে ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগে। আমার মেয়ে দুটো তো বৌমার জন্য অস্থির হয়ে আছে। ওদের জন্যই তো কাজ ফেলে বৌমাকে নিতে এলাম। অমলাদেবী জলখাবারের ট্রেটা সুকুমার ঘোষের সামনে এনে নামিয়ে রাখলো। বিনয়ের সাথে বলল, একটু মিষ্টিমুখ করুন না দাদা। আরে এত কিছু কেন? সুকুমার ঘোষ পায়েসের বাটিটা হাতে নিল। বলল, বৌমা কোথায়? বৌমাকে একটু তাড়াতাড়ি করতে বলুন, বেলা থাকতে থাকতে তো রওনা হতে হবে। অমলাদেবী মাথার ঘোমটা আর একটু টেনে নিল। বলছি দাদা, দুটো ডাল ভাত খেয়ে তারপর যাবেন। না না, আজ আর কোনো ঝামেলা করবেন না, অন্যদিন এসে পাত পেরে খাবো। হরিরামবাবু বলল, বিআইকে না খেয়ে যেতে দিও না অমলা, রান্নার ব্যবস্থা করো, খুব বেশি সময় লাগবে না। অমলাদেবীও হ্যাঁ সূচক মাথা নেড়ে দ্রুত পায়ে রান্নাঘরে চলে গেল। হৈমন্তী ব্যাগপত্র গুছিয়ে মাকে রান্নার কাজে হাতে হাতে সাহায্য করলো। মা খুব অল্প সময়ে কয়েক পদের আইটেম রেঁধে ফেললো। সাদা পাত, ঝরঝরে আলু ভাজা, বেগুন ভাজা, ছোটো মাছের চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন মুগ ডাল, সোনালি মুরগির মাংস কষা, লেবু, শশা, টমেটো স্যালাড। সুকুমার ঘোষ চেটে বুটে খেলো। খেতে খেতে বলল, বহুদিন এত স্বাদের রান্না খাই না দিদি। কৌশিকের মায়ের হাতের রান্নাও খেতে ছিল খুব সুস্বাদু। হৈমন্তী ভালো লাগলো। মানুষটা ততটাও খারাপ না। বাবার বাড়ি আসার দিন মনে যতটা উচ্ছ্বাস আনন্দ ছিল, আজ বাবা মা ভাই বোনকে ছেড়ে যেতে ততটাই খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। ইস, হৈমন্তী যদি আর কিছুদিন থেকে যেতে পারত। হৈমন্তীর মন খারাপ বেশিক্ষণ স্থায়ী হলো না। কৌশিকদের বাড়ি যেতেই স্বপ্না রত্না হৈমন্তীর সাথে লেগে রইল। কৌশিকের ঘরে যেতেই হৈমন্তীর মনটা ভালো হয়ে গেল। এই ঘরের আনাচে কানাচে কৌশিকের স্পর্শ লেগে আছে। এই বাড়িতে কৌশিকের পর একমাত্র এই ঘরটা হৈমন্তীর খুব আপন মনে হয়। রত্না খাটে পা দুলিয়ে উঠে বসলো। বলল, তোমাকে খুব মিস করছি বৌদি। মা তো সারাক্ষণ কানের কাছে মশার মতো ঘ্যান ঘ্যান করতো, ফোন দিয়ে জিজ্ঞেস করতো বৌদি কবে আসবে। হৈমন্তী অবাক হয়ে বলল, সত্যি আন্টি আমার কথা জিজ্ঞেস করতো? স্বপ্না বলে, হ্যাঁ, আর বলতে। হৈমন্তীর জানা মতে বিনা তো হৈমন্তীকে দেখতেই পারে না। তাহলে উনি কেন হৈমন্তীকে এ বাড়িতে ফিরিয়ে আনার জন্য এত অস্থির ছিল? এর পেছনে ঠিক কী উদ্দেশ্য থাকতে পারে হৈমন্তীর জানা নেই। এখন ভাবতেও ইচ্ছে করে না। অনেক রাতে কৌশিক হৈমন্তীকে ফোন দিল। পরীক্ষার খাতা দেখতে দেখতে হৈমন্তীর তন্দ্রাভাব এসে গিয়েছিল। কৌশিকের ফোন পেয়ে ঘুমের রস কেটে গেল। হাই তুলে ফোনটা রিসিভ করলো হৈমন্তী। কৌশিক সুর করে বলল, কাটে না সময় যখন আর কিছুতে, বউয়ের টেলিফোনে মন মানে না, ইচ্ছে করে এই শীতের রাতে বউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। কৌশিকের ভুলভাল গান শুনে হৈমন্তী মুখ টেপে হেসে দিল। বলে, আশেপাশে কেউ নেই তাই না? না। তাই তো বলি যে গুরু গম্ভীর আগে অফিসার হঠাৎ এত রোম্যান্টিক হয়ে গেল কেন? আমি অলওয়েজ রোম্যান্টিক হৈমন্তী। মিথ্যুক। আপনি কি জানেন, আমাদের প্রথম দেখা হওয়ার দিন আপনি আমার চোখে চোখ রেখে তাকানোরই কোনো সাহস পায়নি। কেন,
কী জানি খুব ভয় করছিল। এখনও আমাকে ভয় পাও? একটু একটু। কেন ভয় পাও? আপনি রেগে গেলে একদম অন্যরকম হয়ে যান। আমার রাগ দেখেছো নাকি কখনো? আমাদের রিসেপশনের দিন দেখেছি। কৌশিকের চোখে মুখে হাসি খেলে গেল। বলে, এখনও মনে রেখেছ? আমার স্মৃতিশক্তি এতটাও খারাপ না। কার বউ দেখতে হবে তো। আই মিস ইউ বউ। আপনি কবে আসবেন? দিন ফুরায় না, রাত শেষ হয় না। কবে যে একটু তোমার কাছে যেতে পারবো। অনেক রাত হয়েছে, ঘুমান তো। ঘুম আসছে না। তুমি ইদানিং স্বপ্নে খুব জ্বালাতন করো আমাকে। তাই? কিভাবে জ্বালাতন করি শুনি একটু। বলা যাবে না। কেন? বললেই তো তুমি লজ্জা পাবে। তাহলে বলতে হবে না। এই শুনুন না, একটা কথা মনে পড়েছে। বলো। আপনার চেনাশোনা ভালো কোনো ছেলে আছে? কেন বলো তো? মা হেমাকে বিয়ে দেবে। এত তাড়াতাড়ি? হেমা পড়ছে, পড়ুক না। মা বিয়ে দিয়ে দেবে, আপনাকে জিজ্ঞেস করতে বলেছে। ছেলে তো আছে, কিন্তু বয়স একটু বেশি হয়ে যায়। তাও কত? আমার মতো বয়স। কার কথা বলছেন? আমার বন্ধু। কি করেন উনি? কৃষি অফিসার। দেখি মায়ের সাথে কথা বলে। আচ্ছা, তারপর আমাকে জানিও। আপনি আমার ফোন ধরছেন না কেন? দীপু উত্তর দিল না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পা দিয়ে চেয়ারটা পিছন দিকে ঠেলে দিয়ে শোরুম ছেড়ে বেরিয়ে গেল। দীপুর অবহেলা হেমার সহ্য হলো না। চোখে জল এসে গেল। হেমাও দীপুর পিছু পিছু উঠে চলে গেল। রাস্তায় গিয়ে পিছন থেকে দীপুর শার্টের কোণা টেনে ধরল। দীপুর পা জোড়া থেমে গেল। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। হেমার রাগে শরীর জ্বলে গেল। সিগারেটটা দীপুর মুখ থেকে নিয়ে মাটিতে ফেলে দিল। দীপু বড় বড় চোখ করে হেমার দিকে তাকালো। হেমা বলল, কি ভেবেছেন কি আপনি? 2 দিন ধরে আপনি আমার ফোন রিসিভ করেন না, আমার মেসেজ সিন করে রিপ্লাই দেন না। এত এত অনীহা আমার প্রতি? তোমার কথা শেষ, এখন যেতে পারো। হেমা দীপুর সামনে পথ আগলে দাঁড়ালো। জেদি কণ্ঠে বলল, যাব না আমি। দীপু আচমকা হেমার এক হাত শক্ত করে চেপে ধরল। হেমাকে নিয়ে গেল মার্কেটের ভেতর। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে চাবি দিয়ে গোডাউন খুলল। তারপর ভেতর থেকে শব্দ করে দরজাটা বন্ধ করে দিল। হেমা 2 হাতের পেশি চেপে ধরে চোখে চোখ রাখলো। গাঢ় কণ্ঠে বলল, কি ভাবো কি তুমি নিজেকে? কতবার কতভাবে বোঝাচ্ছি, চলো বিয়ে করে নিই। তুমি শুনছো না আমার কথা। কেন শুনছো না হেমা? শেষের কথাটা চিৎকার করে বলে দীপু। হেমা ভয়ে কেঁপে উঠল, বুক ধরফর করছে। দীপু হেমাকে ছেড়ে দিল। 2 হাতে মাথা চেপে ধরে এদিক ওদিক তাকিয়ে বলল, তুমি তুমি আমাকে ভালোবাসো না হেমা? একটুও ভালোবাসো না আমাকে তুমি? তুমি এতদিন টাইম পাস করেছো, ইভেন এখনও করছো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু তুমি আমাকে বিয়ে করবে না, শুধু আমার সাথে টাইম পাস করবে। তারপর পরিবার থেকে যখন তোমার ভালো করে বিয়ে ঠিক হবে, আমাকে ভুলে গিয়ে ঠিকই একটা বিয়ে করে নেবে। আমি তোমার মনোভাব পুরোপুরি বুঝে গেছি হেমা। তুমি যাও, যাও তো, যাও, চলে যাও। আমি তোমাকে মুক্ত করে দিলাম। হেমা কয়েক পা এগিয়ে এসে দীপুর শার্টের কলার 2 হাত টেনে ধরল। কাঁদতে কাঁদতে বলল, কে মুক্তি চায় তোমার কাছে? আমি চেয়েছি মুক্তি। দীপু অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, মুক্তি চাওনি তাই না? কিন্তু আমি যে ঠকতে চাই না। তুমি আমাকে ছেড়ে গেলে আমি সহ্য করতে পারবো না হেমা। আমি যে তোমাকে ছাড়তে চাই না। দীপু হেমার গাল দুটো আঁচলায় তুলে ধরে বলল, তাহলে চলো না বিয়ে করে নিই। হেমা নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না চেপে বলল, আমাকে ভাবার জন্য আর কিছুদিন সময় দাও। দীপু হেমাকে ছেড়ে দিয়ে চাপা কণ্ঠে বলল, আর কত সময় চাই তোমার? তুমি যাও তো, চলে যাও। তুমি এমন করছো কেন? তোমাকে হারিয়ে ফেলার টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছি হেমা। আমি মহান প্রেমিক নই। তুমি কেন আমার হৃদয়ের ছটফটানি বুঝতে পারছো না? দীপু একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। হেমা এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে। হেমার কিছুই ভালো লাগছে না। এভাবে পরিবারকে না জানিয়ে দীপুকে একা একা বিয়ে করতে হেমার যে মন কিছুতেই সায় দেয় না। হেমা যে কারোর সাথে কিছু করছে মা কিভাবে যেন বুঝে গেছে। হেমাকে বিয়ে দেওয়ার জন্য মা অস্থির হয়ে গেছে। দীপুর সাথে হেমার সম্পর্কের কথা জানলে মা মরে গেলেও এই সম্পর্ক মেনে নেবে না। দীপু হেমার এক হাত ধরল, নিজের কোলের মাঝে বসিয়ে দিয়ে হেমার চুলে মুখ গুজল। দীপুর 2 হাত হেমার কোমরে চেপে বসতেই হেমা ছটফটিয়ে উঠে দাঁড়ালো। দীপুও চট করে উঠে দাঁড়ালো। 1 পা 2 পায়ে হেমার দিকে এগোতে লাগলো। হেমা পেছনে হাঁটতে হাঁটতে ফ্রিজের সাথে ঠেকে। দীপু হেমাকে মাঝখানে রেখে ফ্রিজের 2 পাশে হাত রাখলো। হেমার লেয়ার কাট চুলগুলো কপালে লুটোপুটি খাচ্ছে। দীপু হেমার মুখের সামনে ঝুঁকে ফু দিতেই চুলগুলো মৃদু দোল খেয়ে উঠছে। দীপুর উষ্ণ নিঃশ্বাস হেমার চোখে মুখে উপচে পড়ছে। হেমার গা শিরশির করে উঠল।
পেটের ভেতর কি যেন পাকাচ্ছে, বুকের ধুকপুকানি বেড়ে গেছে, মনটা খুব অশান্ত। দীপু হেমার চুলে এক হাত রাখল। হেমা কেঁপে উঠল, শুকনো ঢোক চিপে চোখ দুটোকে নিচের দিকে নামিয়ে নিল। নিঃশ্বাসের গতিবেগ বেড়ে গেছে। দীপু হেমার পিছনের চুলগুলো আলতো করে মুঠো করে ধরে হেমার মুখটা আরও একটু কাছে এগিয়ে আনল। দীপুর ঘোর লাগা চোখ দুটো হেমার গোলাপি ঠোঁটের দিকে স্থির। দীপুর মুখটা হেমার মুখের কাছে নিতেই হেমা 2 হাত দিয়ে মুখটাকে ঢেকে ফেলল। বিড়বিড় করে বলল, বিয়ের আগে এসব ঠিক না। দীপু খুব কষ্টে নিজেকে সামলে নিল। হেমাকে ছেড়ে দিয়ে খানিকক্ষণ দূরে গিয়ে দাঁড়ালো। মুখ দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। কিছুক্ষণ সময় লাগলো স্বাভাবিক হতে। বলল, অঘটন ঘটে যাওয়ার আগে তুমি এখনই চলে যাও হেমা। হেমা দ্বিমত করল না, চোখের জল মুছে নিঃশব্দে চলে গেল। হৈমন্তের স্কুল শেষ করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে লেগে গেল। হাত মুখ ধুয়ে নিজের রুমে গিয়ে খাটে পা দুলিয়ে বসল। তার কিছুক্ষণ পরে কে যেন দরজায় এসে দাঁড়ালো। কেমন আছো হৈমন্তী? রাজীবকে দেখে হৈমন্তী লাফিয়ে উঠল। বুকের ভেতর ধরফর করছে। রাজীব তখন দরজায় হেলান দিয়ে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়িয়ে আছে। রাজীবের চোখ দুটো হৈমন্তীর মুখের দিকে স্থির, ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি লেগে রয়েছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।